বাংলা নববর্ষ আসলে ইংরেজি নববর্ষের নকল। আরেক দল বলেন পয়লা বৈশাখ ছিল ব্যবসায়ীদের হালখাতা করার দিন, খরিদ্দারদের কাছে বকেয়া উসুলের দিন। আরেক পক্ষের মত পয়লা বৈশাখ না, বরং চৈত্র সংক্রান্তি আমাদের আসল ঐতিহ্য। জাতীয়তাবাদী চেতনার উন্মেষের দাবি মেটাতে গিয়েই পয়লা বৈশাখের নববর্ষ আবাহনী উৎসবের প্রবর্তন। জুলাই অভ্যুত্থানের পর অনেক তলার মামুদ ওপরে আর ওপরের মামুদ তলায় পতিত হলেও সাংস্কৃতিক সংঘাতের সিলসিলা মোটের উপর জাগ্রতই বলা যায়। বাংলা নববর্ষ উদযাপনের বেলাতেও তার ব্যতিক্রম হবার জো নাই। তবে উন্নতি একটা হয়েছে। বাংলা নববর্ষ উদযাপনকে হাজার বছরের ঐতিহ্য বলার লোক এখন বেজায় কম। একটা প্রথা অচল হয়ে গেলে ঐতিহ্যের সাথে তার সম্পর্কটাও বদলে যায়। ঐতিহ্য তখন নতুন করে সৃষ্টি করে নিতে হয়। সভ্যতার সংঘাতের মিনিয়েচার বাস্তবতায় অপরাধী পক্ষ ইসলাম ও মুসলমান হলেও বিচারিক পক্ষ একাধিক। কখনো তা পাশ্চাত্য আধুনিকতা, কখনো তা বৃহৎ ভারতীয় মতাদর্শ। এর শিরোনাম রাখা হয়েছে জাতিবাদের দ্বন্দ্ব সমাসে বাংলা বর্ষের ধর্ম পরীক্ষা। এই ধর্ম পরীক্ষা না বলে এটা চেতনা পরীক্ষা দেওয়া যেত, কিন্তু বিষয়টা একই। চেতনাকে ধর্মের মতো করে দেখা বা ধর্মকে চেতনা হিসেবে ব্যবহার করা, তার কুফলটা একই রকম। ফলে আমি ধর্ম পরীক্ষার শিরোনামটি রেখেছি। তো শুরু করি। বদনামি যা হয়েছে তা মার্কিন কৌশলবিদ স্যামুয়েল হান্টিংটনের। তিনি সভ্যতার সংঘাত তত্ত্ব আন্তর্জাতিক বাজারে রটিয়ে বেশ নাম পেরিয়েছিলেন। কিন্তু ধারণাটি আদতে ব্রিটিশ আমেরিকান প্রাচ্যবিদ বার্নার্ড লুইসের। বার্নার্ড সাহেব 1956 সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় সভ্যতার সংঘাতের হুঁশিয়ারি জানান। বার্নার্ড লুইসের বয়ানে বৈশ্বিক এই সংঘাতটি ঘটবে পাশ্চাত্য বনাম ইসলামী সভ্যতার মধ্যে। মহাশয় যেহেতু সেই যুগে নামজাদা ইসলাম বিশেষজ্ঞ ছিলেন, ইসলাম এবং পাশ্চাত্য নিয়ে সেই সময় তাকে খুব বড় অথরিটি ধরা হয়, সেহেতু এই ধারণা পাত্তা পেতে তেমন অসুবিধা হয়নি। তারই পথ ধরে স্যামুয়েল হান্টিংটন নতুন করে সভ্যতার সংঘাত বই লিখে বিশ্বায়নের মহাবয়ান ঝাঁঝা করে দিয়েছে। তখন তো বলা হচ্ছিল যে বিশ্ব এক, কিন্তু তিনি বলছেন না, একাধিক বিশ্ব, একাধিক সভ্যতা, তাদের মধ্যে একটা সংঘাতের পথে আমরা যাচ্ছি। এক বিশ্বের জায়গায় বার্নার্ড লুইসের থেকে তার পার্থক্য হচ্ছে এই যে তিনি ইসলাম বনাম পাশ্চাত্য নয়, এক বিশ্বের জায়গায় একাধিক বিশ্ব সভ্যতা এবং তাদের মধ্যে অনিবার্য সংঘাতের ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু বৃহৎ বঙ্গদেশে সভ্যতার সংঘাতের মিনিয়েচার বাস্তবতায় অপরাধী পক্ষ ইসলাম ও মুসলমান হলেও বিচারিক পক্ষ একাধিক। কখনো তো পাশ্চাত্য আধুনিকতা, কখনো তা বৃহৎ ভারতীয় মতাদর্শ। তবে সংঘাতের নকশাটি শুধু সভ্যতার সংঘর্ষ দিয়ে আঁকা হয়নি। বাঘের আগে আসে ফেউ। সভ্যতার আগমন প্রহরী হিসেবে এখানে হাজির হয় সংস্কৃতি। এই সংস্কৃতি যেন জীবন ও রাজনৈতিক বাস্তবতার বিবিধ প্রকাশের ক্যানভাস না, এখানে সংস্কৃতিকে দেখা হয়েছে একটা সভ্যতাবাদী গুণ হিসেবে। অতএব সাংস্কৃতিক প্রতিপক্ষ হিসেবে যাদের দাগানো হলো তারা পশ্চাৎপদ। বাংলাদেশীয় বাস্তবতায় সংস্কৃতিবাদী কুস্তিগিরেরা সভ্যতার সংঘাতের টেলিওলজি বা ভবিষ্যদৃষ্টিকে সংস্কৃতি নামক বাড়তি এক সংঘাতের ময়দান সৃষ্টি করে নিলেন। আমাদের তো ইতিহাস নিয়ে বিরোধ রয়েছে যে কোনটা সহি ইতিহাস, কোনটা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, কোনটা বাঙালি জাতির সঠিক ইতিহাস। ইতিহাসের সংঘাতের সঙ্গে সঙ্গে আমরা তাহলে পেলাম একটা হচ্ছে ভিন্ন ভিন্ন সংস্কৃতির বয়ান বা আদর্শ মানদণ্ড এবং তার ভেতরকার প্রতিযোগিতা। এখন জগতে তো সৃষ্টিকর্তা সকল প্রাণীকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বাংলাদেশের ইতিহাসের জমিনেও দ্বন্দ্বরত এসব যুগলের দেখা মেলে। অতএব আমাদের রয়েছে প্রতিদ্বন্দ্বী জাতিবোধের বয়ান, ভিন্ন ভিন্ন ভাষারীতির কাজিয়া, ইতিহাসের পাল্টাপাল্টি ভাষ্য, সংস্কৃতির বিপরীত মানদণ্ড। কি নাই এই বিবাদের রসায়ন। এমনকি মানচিত্র ধরে রাখা ও ছেড়ে দেওয়া নিয়েও দুটি পক্ষের দেখা এখানে মিলবে। জাতির প্রকৃত পরিচয় কী হবে, ইতিহাসের কোন খাতকে জিয়ে রাখা হবে আর কোনটায় বাদ দেওয়া হবে, তা নিয়ে সতেজ বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক জরুরি উপাদান। জুলাই অভ্যুত্থানের পর অনেক তলার মামুদ ওপরে আর ওপরের মামুদ তলায় পতিত হলেও সাংস্কৃতিক সংঘাতের সিলসিলা মোটের উপর জাগ্রতই বলা যায়। বাংলা নববর্ষ উদযাপনের বেলাতেও তার ব্যতিক্রম হবার জো নাই। সুতরাং ত্রিবছর চৈত্র মাস থেকেই নববর্ষ বিশ্বের সব রকমের সাংস্কৃতিক রাজনীতি তাদের পুরনো অস্ত্রে শান দিতে থাকে। চলে জনতার মগজ দখলের কুচকাওয়াজ। সহি ও শুদ্ধ সংস্কৃতি কোতোয়ালেরা শিকারের উৎসাহ নিয়ে বিতর্কে মেতে ওঠেন। এই সাংস্কৃতিক কুরুক্ষেত্রের ধুলায় মলিন হয় নতুন বছরের নতুন দিনপঞ্জিকা। তবে উন্নতি একটা হয়েছে। বাংলা নববর্ষ উদযাপনকে হাজার বছরের ঐতিহ্য বলার লোক এখন বেজায় কম। জাতি, জাতীয়তাবাদ, জাতীয় ঐতিহ্য, জাতীয় সংস্কৃতি যে বিশেষ এক সময়ের উদ্ভাবন, এই সত্য একাডেমিক কাণ্ডজ্ঞান এড়াতে পারছে না। কাছাকাছি হাজার বছরের বাঙালি ঐতিহ্যের গর্বও কমে এসেছে। তার জায়গায় চালু হয়েছে বাঙালি সংস্কৃতি রক্ষার সেই পাক আমলীয় উদ্বেগ।
পাকিস্তান আমলীয় উদ্বেগ আর কি। বাম ও জাতীয়তাবাদী চিন্তা এখানে একাকার, এবং তারা একমত যে বাঙালিত্ব নামক এমন এক অচল ঘাটশিলা রয়েছে যার নড়চড় হলে ধরনী ধ্বংস হতে পারে। এই অ্যাপোক্যালিপটিক উদ্বেগের বাইরে গিয়ে আমরা বরং বলতে পারি 3 পর্বের বাঙালিত্বের সংজ্ঞা তৈরির কথা, গল্পের কথা। একটা ব্রিটিশ উপনিবেশের সময়, যেটা সেই সময়ে বঙ্কিমচন্দ্র সহ সেই সময়ের বুদ্ধিজীবী শিরোমণিরা তারা এক বাঙালি জাতিতত্ত্ব আনলেন, যেটা মূলত হবে হিন্দু প্রধান। সেটা আমরা কলোনিয়াল উচ্চবর্ণের হিন্দুদের আত্মপরিচয় সংকট থেকে, সেটা একদিকে মুসলমান একদিকে ব্রিটিশ শাসক, তার বাইরে তারা একটা জায়গা খুঁজছিল, সেটার জায়গায় তাদের একটা হাতিয়ার হয়ে উঠল বাঙালিত্ববাদ। আমরা দেখলাম তারপরে আমরা পাকিস্তান আমলে যে প্রতিরোধী যে বাঙালি জাতীয়তাবাদের চেহারা দেখতে পেলাম, একটা ছিল ব্রিটিশের উপনিবেশের সহযোগী বাঙালিত্ব, আমরা পাকিস্তান আমলে একটা প্রতিরোধী বাঙালিত্ব দেখতে পেলাম, যেটা কোনো মানুষের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা রূপান্তর পর্বে প্রবেশ করলো। এই যে দ্বিতীয় পর্বের বাঙালিত্ব, এর কিন্তু প্রাথমিক প্রবক্তারা সেই সময়ের বুদ্ধিজীবীরা, যারা মুসলিম প্রগতি সাহিত্য করেছেন, সাহিত্য সমাজ করেছেন, যারা তমুদ্দিন মজলিস করেছেন, তারাই কিন্তু যে রাষ্ট্রকল্পনা, যে জাতি কল্পনা তৈরি করেছিলেন, যেটা ছিল বৃহৎ অর্থে হিন্দু মুসলিমের একটা মিলিত অসাম্প্রদায়িক বাঙালিত্ব, এবং যার একটা অনিবার্য বৈশিষ্ট্য হিসেবে মুসলিম আধুনিকতা সেখানে ছিল। ফলে এই মুসলিম আধুনিক প্রগতিশীল বুদ্ধিজীবীরাই কিন্তু এই দ্বিতীয় পর্বের বাঙালিত্ব এক ধরনের সংজ্ঞায়ন করা তৈরি করলেন, এবং সেটা অনেকটা জনমানুষে গৃহীত হল, শিক্ষিত সমাজ সেটা অনুসরণ করলেন। কিন্তু 71-এর পরের যে বাঙালিত্ব, যখন আপনার জাতিরাষ্ট্র একরকমভাবে কায়েম হয়ে গিয়েছে, সেটা তখন একটা তার অভ্যন্তরীণ শত্রু আবিষ্কার করলো, যেটা হয়ে গেল পশ্চাৎপদতা, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে বৃহত্তর জনগোষ্ঠীর যে আচরণ, অভ্যাস, সাংস্কৃতিক বিশ্বাস, মূল্যবোধ, সেটার একটা বাইরে জায়গা তৈরি করার চেষ্টা করলো। কিন্তু আমরা দেখবো শেষে এসে যে এই যে বাংলাদেশ, তারা কখনো যেমন একেবারে সালাফি বা একেবারে আরবী বিশুদ্ধ ইসলামের নামে তার উপর যেটা আনা হয়েছে সেটাকে তারা ক্রিটিক্যালি নিয়েছে, একই রকমভাবে তারা পশ্চিমবঙ্গীয় যে ভারতীয় বাঙালিত্বের যে সংজ্ঞা বা তার যে অনুশাসন, সেটাকেও তারা ক্রিটিক্যালি নিয়েছে, এবং তারা এইটাকে মানিকজোরের মতো বাঙালিত্ব, মুসলমানিত্ব, এই দুটাকে অবলম্বন করে একটা তৃতীয় জায়গা তৈরি করেছে, যেটা ভাষাভিত্তিক, যেটা পূর্ব বাংলার অঞ্চল ভিত্তিক, এবং এখানকার যে লোক মনের যে কল্পনা, গান, সংস্কৃতি, সেগুলোকে তারা অবলম্বন করেছে। ফলে এই তৃতীয় বাঙালিত্বের মধ্যেই আমরা এখন একটা বিরোধ দেখতে পাচ্ছি, যেন আবার ফিরে এসছে যে ওই শুদ্ধ উচ্চবর্গীয় বাঙালিত্ব বানান এই সাধারণ এজমানি বাঙালিত্ব। তো এই 3 পর্বের বাঙালিত্বের দ্বন্দ্বটা যেখানে এসে মিশছে বারবার, সেটা প্রতিবার আমরা দেখি আমাদের এই পয়লা বৈশাখ এলেই এক ধরনের প্রশ্ন ওঠে যে এটা কি আদৌ মানে অতীতে ছিল কিনা, 2 নম্বর এটা কি ধর্মীয়ভাবে, ইসলাম ধর্মীয়ভাবে সঙ্গত কিনা, এটা কি এটার মধ্যে মুসলমানের সত্যি কোনো শরিকানা আছে কিনা, ইত্যাকার রকম প্রশ্ন। তো প্রথম যে প্রশ্ন, যে এটা তো আগে ছিল না, অবশ্যই এই বৈশাখ একটা নতুন ঘটনা। বৈশাখী উৎসব তো আরও নতুন বলি, বিতর্কপ্রাণ বাংলাদেশে এ নিয়ে আজও বিতর্ক চলমান। একদল বলেন বাংলা নববর্ষ আসলে ইংরেজি নববর্ষের নকল, আরেক দল বলেন পয়লা বৈশাখ ছিল ব্যবসায়ীদের হালখাতা করার দিন, খরিদ্দারদের কাছে বকেয়া উসুলের দিন। আরেক পক্ষের মত পয়লা বৈশাখ না, বরং চৈত্র সংক্রান্তি আমাদের আসল উৎসব, আসল ঐতিহ্য। এই 3 পক্ষের কথাই ঠিক। পয়লা বৈশাখের বর্ষবরণ আজকের চেহারায় ছিল না এক সময়, এটা এক নতুন ঐতিহ্য, এবং এটা সৃষ্টি করা হয়েছে। কারণ জাতিসত্তা যখন শহরে চেহারা পেয়েছে, জনসাধারণ যখন আর কৃষির খাতক নয় বরং বাজারের ভোক্তা, কালচারাল ক্যাপিটালিজম যখন সেই বাজারে সাংস্কৃতিক পণ্য সরবরাহের দায়িত্ব নিয়েছে, তখন হাটবাজারের হালখাতা কিংবা কৃষকের সংক্রান্তি আর মানানসই থাকে না। তখন দরকার হয় নতুন সাংস্কৃতিক ঐতিহ্যের। এরিক হবসবম তাঁর যে দি ইনভেনশন অফ ট্র্যাডিশন বইয়ের ভূমিকা প্রবন্ধে বলছেন, পুরান সমাজে বদল না হলে নতুন ঐতিহ্য আর দরকার পড়ে না। পুরনো ঐতিহ্যের নতুন সমাজের চাহিদার যোগান দিতে না পারা থেকেই কিন্তু নতুন ঐতিহ্যের জন্ম হয়। সুতরাং খাজনা আদায়ের পুণ্য বা ব্যবসাপাতির বকেয়া আদায়ের হালখাতা, কৃষকের চৈত্র সংক্রান্তি আধুনিক শহর সমাজে আর বাহারও যোগায় না, বাণিজ্যিক উৎসবের উপলক্ষ হবার যোগ্যতা রাখে না। তার দরকার নতুন কার্নিভালের। হবসবমিয়ান বিশ্লেষণ অনুসারে চৈত্র সংক্রান্তি ও হালখাতা হলো প্রথা বা কাস্টম। যে প্রথা বা কাস্টম অনেক সময় নিজেকে বদলাতে পারে না, ফলে সে পিছিয়ে পড়ে, কিন্তু ঐতিহ্য কিন্তু বারবার নিজেকে বদলায়। কোনো জিনিস যখন এই পরিবর্তনের মধ্যে কোনো প্রথা চলে আসে, সেটা তখন প্রথা থেকে অনেকটা ঐতিহ্যের এলাকায় প্রবেশ করে তখন, এবং এই জায়গা থেকে আমরা দেখব যে একটা প্রথা অচল হয়ে গেলে ঐতিহ্যের সাথে তার সম্পর্কটাও বদলে যায়। ঐতিহ্য তখন নতুন করে সৃষ্টি করে নিতে হয়। 60-এর দশকে চালু হওয়া ঢাকার রমনা উদ্যানের পাকুড়তলার
গম্ভীর আবেগিক অনুষ্ঠানটা সেই কার্নিভাল হতে পারেনি। ফলে টেলিভিশন ও রেডিওতে সরাসরি প্রচারিত এবং কুলীন সমাজে বন্দিত হলেও সারা দেশে তা চালু করাও যায়নি, কারণ এর ভাবগাম্ভীর্য ও ভারী কৃপণা। উৎসবের চাইতে এর মেজাজ অনেকটা 19 শতকীয় ব্রাহ্ম সঙ্গীত সভার মতন। তুলনায় 90 দশকে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষ্ঠানটা ছিল সহজ ও বহনযোগ্য। অর্থাৎ যে কেউ নিজ নিজ এলাকায় এরকম উৎসব, মিছিল ও মেলা চালু করতে পারে এবং করেছেও বটে। অবশ্য রমনায় বাঙালি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের প্রচলনের পেছনে নাগরিক উৎসবের শূন্যতা পূরণের চাইতে বড় কারণটা ছিল রাজনৈতিক। 1952 সালের ভাষা আন্দোলন পূর্ব বাংলার বাঙালিদের সাথে পাকিস্তান প্রকল্পের বিচ্ছেদের সংকেত দেয়। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ে পাকিস্তানের সেনা আমলা সামন্ত শাসকদের মনে বাঙালি সংস্কৃতি নিয়ে সন্দেহ এবং রাষ্ট্রীয় একতা নিয়ে ভয় জোরদার হয়। এর বদলায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ছিল রবীন্দ্রবাদী আন্দোলনের কর্মসূচি, বাঙালি মুসলমানকে রাবীন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদে উজ্জীবিত করবার কর্মসূচি। যদিও ঠাকুর নিজে ছিলেন জাতীয়তাবাদের ঘোরতর সমালোচক। যা হোক, ছায়ানটের প্রতিষ্ঠাতা রমনা বটমূলে ভৈরবী সুরে রবীন্দ্রনাথের গান দিয়ে বাংলা নববর্ষের আবাহনের প্রবক্তা রবীন্দ্র সাধক ও শিল্পী ওয়াহিদুল হকের জবানিতে হেতুটা শোনা যায়। বাংলা মহরমের মেলা, জন্মাষ্টমীর মিছিল, ঈদের ও পূজার মেলা মূলে লোকাচারেরই অশেষ সংক্রমণ হলেও বাঙালি মনে সাম্প্রদায়িক উৎসব হিসেবেই চিহ্নিত, সেইভাবেই পালিত। 60-এর দশকে পূর্বের বাঙালির প্রয়োজন ছিল একটি জাতীয় পূর্ণ অসাম্প্রদায়িক মিলন ক্ষেত্র। 21শে ফেব্রুয়ারি ঠিক তেমনই একটি দিন ছিল। 21-এর প্রকৃত নাম শহীদ দিবস, বাঙালির প্রথম জাতীয় জাগরণের স্মারক এটি, কিন্তু ভাবগম্ভীর ও শোকাবহ। ওয়াহিদুল হক বলছেন, জাতীয়তাবাদী চেতনার উন্মেষের দাবি মেটাতে গিয়েই পহেলা বৈশাখের নববর্ষ আবাহনী উৎসবের প্রবর্তন। এরপরে একই নিবন্ধে তিনি ছায়ানট বিষয়ে বলছেন, কায়মনে বাঙালিত্বের চর্চা করেও রবীন্দ্রনাথের সন্তান থেকেই বাঙালির বিশ্বমানব হবার এক উপায় ছায়ানট প্রবর্তিত অনুষ্ঠানে পাওয়া গেল। যেন বাঙালি মুসলমান তার নিজস্ব স্বভাবগত কারণে বা অন্য কোনো ঐতিহাসিক কারণে, যেটা আমসফা ভুলভাবে উত্থাপন করেছেন, যে তাকে বাঙালি হয়ে উঠতে হয়, তার একটা আলাদা পরীক্ষা দিতে হয়, যেটা তার জাতির সহযাত্রী বা সহভ্রাতা একজন হিন্দু সংস্কৃতির ভেতরে বেড়ে ওঠা মানুষকে করতে হয় না। তো আমরা শুনেছি রাষ্ট্রীয় দম্ভ, যে বাঙালি হয়ে যাও, পাহাড়িদের বলা হয়েছিল। এই একই অনুশাসন কিন্তু এখনও সাধারণ অধিকাংশ মুসলমানের উপর প্রযোজ্য, বহাল, যে বাঙালি হতে থাকো, হয়ে যাও, এবং এখান থেকে ফেল করলে তুমি ওই যে সংস্কৃতি, যে সভ্যতাবাদী গুণ, সেই গুণের বাইরে চলে যাবে, তুমি কোট আনকোট অসভ্যতার মধ্যে পড়ে থাকবে।